বন্যায় ডুবে গেছে পুরো নূরনগর গ্রাম। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে শত শত অসহায় মানুষ। কিন্তু উঁচু জমিতে থাকা জমিদার আফতাব উদ্দিনের বাড়ি এখনও অক্ষত। আর সেই বাড়ির অন্দরমহলে থাকে এক আগুনমুখী মেয়ে, পরী। ছোটবেলা থেকেই পরী দেখে এসেছে মেয়েদের অবমূল্যায়ন, মায়ের প্রতি অবিচার আর পুরুষতান্ত্রিক সমাজের নীরব নিষ্ঠুরতা। তাই সে চুপ থাকতে শেখেনি, প্রতিবাদ করতেই শিখেছে। বন্যার মধ্যে শহর থেকে আসে ৬ জন মেডিকেল স্টুডেন্ট। সাহায্যের উদ্দেশ্যে এলেও পরীর সৌন্দর্য তাদের কৌতূহলকে বিপজ্জনক দিকে টেনে নিয়ে যায়। নিষিদ্ধ অন্দরমহল, রাতের অন্ধকার আর পরীকে দেখার লোভ, সেই লোভই পরিণত হয় ভয়ঙ্কর ভুলে। গভীর রাতে অন্দরমহলে ধরা পড়ে এক চোর, আর সবাইকে চমকে দিয়ে দেখা যায় একাই তাকে ধরে বেঁধে মারধর করেছে পরী। লাঠির মাথায় রক্ত, চোখে আগুন আর পরীর স্পষ্ট ঘোষণা, পরী থাকতে অন্দরমহলের কোনো মাইয়ার গায়ে কেউ হাত দিতে পারে নাই, আর পারবেও না। কিন্তু প্রশ্ন একটাই, এই চোর আসলে কে? সে কি শহর থেকে আসা কারোই একজন? আর আজ অডিও বুক বাই শাকিলে আপনি শুনবেন পরীজান গল্পের চতুর্থ পর্ব। এতক্ষণ শুনছিলেন বিগত ৩ পর্বের রিক্যাপ। ভিডিওর আই বাটনে ক্লিক করলে চাইলে আগের ৩টে পার্ট আবারও শুনে নিতে পারবেন। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আপনারা গল্প ঠিকই শোনেন, কিন্তু সাবস্ক্রাইব করতে এত হিংসে কেন? ওকে, চলুন শোনা যাক পরীজান গল্পের চতুর্থ পর্ব। তারপর পুত্র সন্তান জন্ম দেন তিনি। শুক্রবার মানে জুমার দিন জন্মেছে, তাই ছেলের নাম রাখা হল জুম্মান। জুম্মান ওর মায়ের মতো কালো হয়নি, আব্বার গায়ের রং পেয়েছে, শ্যামবর্ণ। আমি প্রথমে জুম্মানকে কোলে নিতাম না, রূপাই রাখত বেশি। তখন আমি পরীর দেখাশোনা করতাম। পরীর বয়স ৫ বছর হয়েছে, কিন্তু প্রতিটি পদে পদে আমি পরীকে দেখে অবাক হতাম। ছোট্ট পরী এতটা শক্ত, তা কখনোই ভাবিনি আমি। আমি যখন ছোট ছিলাম তখন নাকি পোকামাকড়, পশু পাখি অনেক ভয় পেতাম। আম্মা সবসময় বলতো, রূপার ক্ষেত্রেও তাই। কিন্তু পরী সম্পূর্ণ আলাদা, ওকে কখনো ভয় পেতে দেখিনি। আমাদের রগচটা গরুটার দিকেও সাহস নিয়ে এগিয়ে যেত ও। গরুটাও ছুটে আসত পরীকে গুঁতো মারার জন্য, কিন্তু পরী তৎক্ষণাৎ সরে যেত। দড়িতে টান খেয়ে গরুটার এগোতে পারত না। তখন ভয় পাওয়ার বদলে পরী খিলখিলিয়ে হাসত। তা দেখে সেদিন আমার বুক কেঁপে উঠেছিল। আমারও তখনও সাহস হয়নি ওই গরুর সম্মুখে দাঁড়ানোর। তারপর একদিন পরীকে সাপে কাটল। তখন ওর বয়স ৭ বছর। ওঝা যখন পরীর পা থেকে বিষ নামাচ্ছিল, চোখ মুখ শক্ত করে বসেছিল পরী। এতটুকু শব্দ ওর মুখ দিয়ে বের হচ্ছিল না। চোখ দুটো লাল হয়ে গেছে, চোখ থেকে পানি পড়ছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। অথচ দেলুয়ার কাকার মেয়েকে যখন সাপে কাটল, বিষ নামানোর সময় কি চিৎকার তার! তখন তার বয়স ছিল ১৬ বছর। কিন্তু ওইটুকু বয়সে পরী কিভাবে চুপ করে রইল? কি ভাবছিস পরী, তোকে এসব কথা বলার জন্যে খাতাটা দিয়ে গিয়েছি? না পরী, তোকে অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু এত কথা বলার সময় আমার কাছে নেই। তাই টানা ১ সপ্তাহ ধরে আমার মনের সব কথা এই খাতায় বন্দি করেছি। তুই বড্ড কঠিন মানুষ পরী। তোর মনে আমরা ২ বোন আর আম্মার জন্যেই ভালোবাসা আছে। বাকি সবাইকে তুই ঘৃণা করিস, তা আমি বেশ বুঝতে পারতাম। ৭ বছর বয়সে আব্বার জন্যে যে ঘৃণা দেখেছি, সে ঘৃণা আমিও আব্বাকে করতে পারি নাই। জানি না জুম্মানকে তুই আদৌ ভালোবাসিস কিনা, তবে ছোট্ট ছেলেটাকে একটু ভালোবাসা দিস। ভালোবাসা ছাড়া কেউ কখনো বাঁচে না পড়ি। যেদিন তুই ভালোবাসতে শিখবি, সেদিনই বুঝবি। তবে আজ তোকে এক বিশেষ মানুষের কথা বলবো, যার কথা শুনে তোর ইচ্ছে করবে
ইস, তোর জীবনেও যদি এরকম কেউ আসত। অবশ্য তাকে এতদিনে তুই চিনে ফেলেছিস, কিন্তু দেখেছিস কিনা জানি না। সে হল রাখাল। নামটা রাখাল হলেও সে রাখাল ছিল না। সে শুধুই আমার রাখাল, একান্তই আমার। স্কুলে পড়াকালীন বইতে কবিতা পড়তাম, রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা। কিন্তু আমার রাখাল বাঁশি বাজাতে পারত না, গরু ছাগলও চড়াত না। কিন্তু তবুও সে রাখাল, আমাদের গ্রামের রাখাল রাজা। তবে পরেরটুকু আর পড়া হলো না পরীর। তার আগেই কোনো একটা শব্দে সেদিকে তাকালো সে। এখন রাত অনেক, শুধু বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। তবে পরী বেশ বুঝতে পারছে অন্দরমহলে কোনো নতুন পুরুষের আগমন ঘটেছে। এ বিষয়ে বরাবরই পরী সচেতন। ভেতরে কোনো নতুন মানব আসা মাত্রই পরী তা টের পেয়ে যায়। খাতাটা বন্ধ করে হারিকেনের আঁচ কমিয়ে উঠে দাঁড়াল সে। পালঙ্কের পেছন থেকে মোটা লম্বা লাঠিটা বের করল। এই লাঠি দিয়েই ছোটবেলায় সে চর্চা করত, এখনও করে। বলতে গেলে লাঠি চালনায় খুব পারদর্শী পরী। সময় পেলেই লাঠালাঠি শুরু করে দেয় সে। অন্ধকার থাকায় মুখটা ঢাকতে হল না পরীর, কারণ সে জানে এই মুহূর্তে ঘরে চোর ঢুকেছে, আর চোর অন্ধকারেই চুরি করে। পরী তাই লাঠি হাতে বেরিয়ে পড়ল। প্রথমেই গেল রান্নাঘরে। সেখানে গিয়ে সে চুপি চুপি কুসুমকে ডেকে তুলল। তারপর একটা গামছা নিয়ে বেরিয়ে গেল। অন্ধকারে লাঠি চালিয়ে রক্তাক্ত করে দিল চোরকে। পুরো মুখে গামছা জড়িয়ে দিয়ে উঠোনের কোণের পেয়ারা গাছের সাথে বেঁধে দিল। ঘটনাটা কেমন যেন তাড়াতাড়ি ঘটে গেল। বৃষ্টিকে ভিজে গেলেও যেন শীত লাগছে না পরীর। শরীর আরও গরম হয়ে আসছে। সেটা কি রাগে? বেশি ঘাটাঘাটি না করে পোশাক বদলে ঘুমিয়ে পড়ল সে। সকাল হতেই সারা গায়ে ঢোল পড়ে গেল। কাল রাতে জমিদার বাড়িতে চোর এসেছিল এবং পরেই চোরকে ধরে ফেলে, আর আজকেই চোরের বিচার হবে। এই গুঞ্জনে কেউই ঘরে থাকতে পারল না। নৌকা আর ভেলায় চড়ে সোজা জমিদার বাড়িতে হাজির হল। সবার আগ্রহ চোরের বিচার দেখা। সবাই ভাবছে চোরের এত সাহস হল কিভাবে যে জমিদারের বাড়িতে হানা দেয়। সারা রাত ঘুমাতে না পেরে মাথা ব্যথা হয়েছে পালকের। মিষ্টি আর রুমিরও একই অবস্থা। বাইরে লোকজনের আওয়াজ পেতেই ওরা বুঝল বিচার আরম্ভ হতে চলেছে, তাই ঘর ছেড়ে বেরোল। একটু এগোতেই মুখোমুখি হল আবেরজানের। আবেরজান কঠোর কণ্ঠে বললেন, কই যাও তোমরা, বিচার দেখতে? রুমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই আবেরজান বাজখাই গলায় বললেন, বেড়াগো সামনে যাও তো, মাথায় কাপড় কই, মাথায় কাপড় দাও তাড়াতাড়ি। কোনো রকমে তিনজন মাথায় কাপড় টেনে অন্দরমহল থেকে বেরিয়ে গেল। বাইরে এসে দেখল অনেক মানুষ সেখানে। একপাশে মহিলারা, আরেক পাশে পুরুষ। পালক ভিড়ের মধ্যে নাইমকে খুঁজতে লাগল, কিন্তু অত মানুষদের মধ্যে খোঁজা কি সম্ভব? এর মধ্যেই আফতাবুদ্দিন এসে চেয়ারে বসলেন, সাথে আখিরও। গ্রামের কয়েকজন মুরব্বীও আছেন। চোরকে টেনে আনল দুজন লোক। গামছাটা সরিয়ে মুখ দেখাতেই সবাই অবাক হয়ে গেছে। এ তো উত্তরপাড়ার কানাই, ওর এত বড় সাহস হল কিভাবে? আফতাবুদ্দিন গম্ভীর গলায় বললেন, তুই আমার বাড়িতে চুরি করতে এলি কোন সাহসে? তাও আবার অন্দরমহলে ঢুকেছিস? কানাই কোনো জবাব দিল না। রাতভর বৃষ্টিতে ভেজায় এখন জ্বরে কাঁপছে, মুখ থেকে কথা বেরোচ্ছে না। এরই মধ্যে আখি কঠিন স্বরে বলল, যাই হোক, চুরি করেছে যখন শাস্তি পেতেই হবে। গ্রামের সবাই আমার ভাইকে সম্মান করে, শ্রদ্ধা করে, আর কানাই যা করেছে তা অন্যায়। এতে আমাদের জমিদারি অপমানিত হয়েছে, তাই ওর কঠিন থেকে কঠিনতর সাজা হওয়া উচিত। বাকিটা গ্রামের মুরব্বীরাই ভালো বুঝবেন। বলেই সবার দিকে দৃষ্টি মেলল আখির। পালক, মিষ্টি আর রুমি যেন প্রাণ ফিরে পেল। নাইমরা তাহলে নিরাপদ, কিন্তু ওরা এখন কোথায়? পালক দৌড়ে ভেতরে চলে এলো, ওর পিছু পিছু মিষ্টি আর রুমিও। বৈঠক ঘর পেরিয়ে ঢুকল নাইমের ঘরে। ওরা রেডি হচ্ছিল। পালক উৎকণ্ঠ কণ্ঠে বলল, তোরা এখানে? বাইরে কি হচ্ছে জানিস কিছু? নাইম জুতোর ফিতে বাঁধছিল। এক পলক তাকিয়ে আবার ফিতে বাঁধতে বাঁধতে বলল, শুনলাম চোর ধরা পড়েছে, তাই আর বেরোইনি, ভেবেছি একসাথে রেডি হয়ে বেরোব। রুমি পালককে ঠেলে সামনে এসে বলল, চোরটা কে ধরেছে জানিস?
পরী! পরীর নামটা শুনেই চমকে তাকালো নাইম। শেখর শার্টের বোতাম লাগাতে লাগাতে এগিয়ে এসে বলল, পরী ধরেছে, সরো সরো, গিয়ে দেখি কেমন চোর ধরেছে আমাদের পরী। মিষ্টি শেখরের কলার চেপে ধরে রাগী কণ্ঠে বলল, ছাগল কোথাকার, আমরা কত ভয় পেয়েছি জানিস, ভেবেছিলাম তোরাই বুঝি ধরা খেলি। শেখর কলার ছাড়িয়ে শার্ট ঠিক করতে করতে বলল, রাতে যে বৃষ্টি হয়েছে, বেরোতাম কিভাবে, ঘুম পেয়ে গেল তো তাড়াতাড়ি। নাইম উঠে সোজা বাইরে চলে গেছে। বাকি সবাই বিচারে গিয়ে উপস্থিত হল। পরী এখনও ঘুমে আচ্ছন্ন। রাতে ভেজার দরুন ওর গায়েও জ্বর নেমেছে। তাই তো ভোরের স্নিগ্ধ রোশনি আখি পল্লবে পড়তেই কাঁথাটা দিয়ে মুখটা ঢেকে নেয় এবং আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু এই ঘুমটা আর ধরে রাখতে পারল না পরী। কুসুম আর জুম্মান হন্তদন্ত হয়ে ছুটে পরীর ঘরে ঢুকল। ডেকে তুলল পরীকে। প্রথমে বিরক্ত হলেও পরে জুম্মানের কথায় অবাক চাহনিতে তাকাল পরী। জুম্মান আতঙ্কিত কণ্ঠে বলল, পরিয়াপা, আব্বা কইছে কানাই কাকার হাত কাইটা ফালাইতে, চুরির সাজা নাকি এইটাই ভালো। পরী ঘুম পুরোপুরি ছুটে গেছে। একটানে গায়ের কাঁথাটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়াল। আলমারি খুলে নিজের বোরখাটা গায়ে জড়িয়ে নিল। নেকাপটা আটকে দিল। চোখ দুটোও খোলা রাখল না। পাতলা কাপড়ে ঢেকে দিল রক্তিম চোখ দুটো। তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। অন্দরমহল থেকে বের হয়ে যেই না বৈঠকঘর পেরুতে যাবে, তখনই বাদ সাধে মালা। মেয়ের হাত টেনে ধরে মালা শঙ্কিত গলায় বললেন, কই যাস? পরী কম্পিত কণ্ঠে বলল, আম্মা, কানাই কাকার হাত কাটব আব্বায়। মালা মাথাটা হালকা নিচু করে মালা সংক্ষিপ্তে স্বরে বললেন, হ। পরী দৃঢ় গলায় বলল, আব্বা অন্যায় করতাছে আম্মা, আমারে যাইতে হইব, আমার হাত ছাড়েন আম্মা। কিন্তু মালা ছাড়ল না। সে মেয়েকে এত লোকের সামনে যেতে দেবে না কিছুতেই। জোড়াজুড়ির এক পর্যায়ে জেসমিন এসে মালার হাত ছাড়িয়ে নিয়ে জেসমিন শান্ত অথচ দৃঢ় স্বরে বলল, পরীরে যাইতে দেন আপা, কিচ্ছু হইব না, একটা মানুষের প্রাণ বাঁচবে। অতঃপর জেসমিন মাথা দুলিয়ে পরীকে যেতে বলল। এই প্রথম পরী কৃতজ্ঞতার সহিত তাকালো জেসমিনের দিকে। তারপর ছুটে গেল বিচার সভায়। এদিক ওদিক না তাকিয়ে পরী এক দৌড়ে গিয়ে আফতাবের পাশে দাঁড়াল। মেয়েকে এমন সময় কল্পনাও করেনি আফতাব। আর চোখে সামনে বসা মুরব্বীদের দিকে তাকিয়ে নিজের মেয়েকে আফতাবউদ্দিন বিস্মিত গলায় বললেন, তুমি এখানে, ঘরে যাও। পরী অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, এখানে অন্যায় হইতাছে আব্বা, আর যেইখানে অন্যায় হয় সেইখানে আমি থাকি তা আপনি জানেন। আফতাব উত্তর দিলেন না, তবে আখির বিরক্ত গলায় বলল, কি অন্যায় পরী? তুই জানিস না যে কানাই চুরি করছে? এই বিচারই ঠিক হবে, তুই ঘরে যা। ঘৃণা দৃষ্টিতে আখিরের দিকে তাকালো পরী, কিন্তু চোখ দুটো নেকাবের আড়ালে থাকায় তা আখির দেখতে পেল না। পরী দৃঢ় ও ব্যথিত কণ্ঠে বলল, আব্বা, কানাই চোর হইছে তো আপনাগো কারণেই। একবার ভাইবা দেখেন, বন্যায় সব ভাইসা গেছে কাকার। অহন পোলাপাইন লইয়া কেমনে থাকব কাকায়? আপনারা যদি সাহায্য করতেন তাহলে তো কাকায় চুরি করতে আইত না। পরীর কথায় চুপ করে রইল আফতাব সহ সব মুরব্বীরা। কথাটা পরী ঠিকই বলছে, এই বন্যায় তো কারুরই কাজ নেই। ভরসা করার মতো তো ওদের একজনই আছে, সেটা হলো আফতাব। আফতাবের উচিত ছিল গ্রামের সবার খেয়াল রাখার। পরী আবার বলতে লাগল, আবেগ মুথিত কণ্ঠে বলল, পেটের ক্ষুধা কখনো ধর্ম মানে না। ক্ষুধা এমন একটা জিনিস যা সব ধর্মেই হার মানে। ক্ষুধার জ্বালা বড় জ্বালা, তা একটু বুঝেন। কানাই কাকার হাত না কাইটা তারে একটা কাম দেন, ওই হাত দিয়া খাইটা খাইব উনি। ওনার হাত কাটলে বউ পোলাপাইনগো কি খাওয়াবো? হে তো মরবই, তার সাথে বউ পোলাপাইনও মরব। কাকা চুরি করিরা অপরাধ করছে, তার সাজা সে রাতভর পাইছে। অহন তার হাত কাইটা আপনারা অন্যায় কইরেন না। এমনও তো হইতে পারে কাকার হাত দুটাই আপনাগো একদিন কাজে লাগব। কথাগুলো শেষ করেই পরী পা বাড়ায় অন্দরমহলে। তবে এতটুকু সময় বলা কথাগুলো শুনে সভার সবাই চুপ করে গেল। আফতাবও কিছু বলল না। বিচারের বাকি কাজ তিনি মুরব্বীদের হাতেই ছেড়ে দিলেন। কেউ কোনো কথা বলতেছে না দেখে গ্রামের সবচেয়ে বেশি বয়স্ক যিনি, সে বয়োজ্যেষ্ঠ মুরব্বী ভারী কণ্ঠে বললেন, পরী তো হক কথাই কইছে। কানাইয়ের বউ পোলাপাইনগো কথাও তো ভাবতে হইব। তারপর তিনি আফতাবের দিকে তাকিয়ে মুরব্বী প্রশ্নসূচক স্বরে বললেন, তুমি কি কও আফতাব, কানাইরে কি করবা? আফতাব মাথা নিচু করে আফতাবউদ্দিন নত কণ্ঠে বললেন, আপনারা যা ভালো বুঝেন তাই করেন, কথা তো সব পরী বলেই দিছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হলো, কানাইকে কাজ দেওয়া হলো সাম্পানের সাথে, যাতে কটা টাকা রোজগার করে চলতে পারে। পেটের দায়ে সে এসেছিল জমিদার বাড়িতে চুরি করতে, কারণ এই গায়ে ধনী বলতে আফতাব।
আরও কয়েকজন আছে, তবে এই মুহূর্তে তাদের ঘরবাড়িও নদীগর্ভে বিলীন হয়ে আছে। তাই সে জমিদার বাড়িতেই এসেছে চুরি করতে। কিন্তু কপাল খারাপ যে পরীর হাতেই ধরা পড়ল। যখন ওর হাত কাটার নির্দেশ দেওয়া হয় তখন সে হাউমাউ পড়ে কেঁদেছিল, বারবার ক্ষমা চেয়েছিল তার হাত যেন না কাটা হয়, কিন্তু কেউ শোনেনি। এখন কানাই পরীর প্রতি কৃতজ্ঞ হল, মনে মনে প্রতিজ্ঞা করল কোনো এক সময় পরীকে কৃতজ্ঞতা জানাবে। নাইমের চোখ দুটো খুশিতে চকচক করছে পরীকে দেখে। এতক্ষণ ধরে মেয়েটার মধুর বাণী শুনছিল সে। গলার স্বরটা সত্যি খুব সুন্দর, এখনও কানে বাজতেছে। কথা শুনে এখন পরীকে দেখার ইচ্ছা আরও প্রবল হচ্ছে। তবে পরীর কথাগুলো বেশি মুগ্ধ করেছে ওদের। শেখর নাইমের কাঁধে হাত রেখে শেখর সতর্ক কণ্ঠে বলল, এই মেয়েকে দেখা অত সহজ হবে না নাইম। আশা দেখছি এখানেই ছাড়তে হবে, না হলে আশার জালে আমরাই পেঁচাব। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে নাইম মৃদু হাসি নিয়ে গুলল, ওহু, এখন মেয়েটাকে দেখার ইচ্ছা আরও গভীর হল। প্রাথমিক বিদ্যালয়ে না গিয়ে আজকে ওরা জমিদারের বাগান বাড়িতে গেল। সেখানেও অনেক মানুষের উপস্থিতি, তবে বেশ কয়েকজন একটু বেশি অসুস্থ, তাই তাদের স্থানীয় একটা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে বলল ওরা। এরই মধ্যে আরেকটা নৌকা এসে পাড়ে ভিড়ল। সেখান থেকে কয়েকজন লোক বেরিয়ে আসলো। তারা চারিদিকে চোখ বুলিয়ে এগিয়ে গেল নাইমের কাছে। সবার সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে নাইম কিঞ্চিত হেসেই এগিয়ে গেল। লোকটা সবিনয়ে হাত মিলানোর জন্য হাত বাড়িয়ে দিল। বিপরীত দিক থেকে নাইমও হাত বাড়িয়ে দিল এবং নাইম সৌজন্যমূলক কণ্ঠে বলল, সেদিন আপনার নামটা জানা হয়নি, আর নিজেরটাও বলা হয়নি। ব্যস্ততা দুজনেরই ছিল। যাই হোক, আমি নাইম আহমেদ। বিপরীত মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাও হেসে অপরিচিত ব্যক্তি স্বাভাবিক কণ্ঠে বলল, শায়ের। নামটা শুনে নাইমের চোখ দুটো হালকা ছোট হয়ে এলো। নাইম কৌতূহলী স্বরে বলল, শুধুই শায়ের? লোকটা আবারও হাসল, অদ্ভুতভাবে তাকিয়ে থেকে শায়ের অর্থবহ কঞ্জে বলল, সেহরান শায়ের। আশা করি এবার বুঝতে পেরেছেন।